সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আটা 24/7 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 20 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিসের ক্লাস নিয়ে। বন্ধুরা, গত দুদিন 18 তারিখ এবং 19 তারিখে তোমাদেরকে আমরা ক্লাস করাতে পারিনি বিকজ 18 তারিখে আমি আমার হোম টাউনে রিটার্ন ব্যাক হয়েছি এবং 19 তারিখ থেকে মানে গতকালকের থেকে আমি কোয়ারেন্টাইন মানে হোটেল কোয়ারেন্টাইনে আছি আমি। তো গতিকে এখানে থেকে লাইভ করাটা সম্ভব ছিল না, যার জন্য আমরা দুদিন তোমাদেরকে রেকর্ডেড ভিডিও দিয়ে এসেছিলাম এবং আজকেও কিন্তু 20 জুন এবং 20 জুনের ক্লাসটাও কিন্তু তোমরা রেকর্ডেড পাবে, কারণ এই হোটেলে যে ওয়াইফাই যে কানেকশনটা আছে সেটা দিয়ে লাইভ সেশন করাটা যথেষ্ট টাফ হয়ে যাবে। তো যার জন্য আমি 20 জুনের কারেন্ট অ্যাফেয়ার্সটা এবং এখন থেকে আপকামিং যে 3 to 4 ডেজ যা আমার ওয়াইটির যা ক্লাসেস হবে সবকটা ক্লাসে কিন্তু তোমরা রেকর্ডেড আকারে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো তাহলে শুরু করছি আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিসের ক্লাস এবং কোয়ারেন্টাইন সেন্টার থেকে। চলো, এটা একটা আলাদাই অনুভূতি। শুরু করছি আমাদের আজকের সেশন, চলো। তো তোমাদের কাছেই আমি তোমাদেরকে প্রথমে ক্লাসের টাইমিংটা তোমাদেরকে বলে দিতে চাই যে রোজ সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল 5 PM এভরি মানডে টু স্যাটারডে 5 PM কারেন্ট অ্যাফেয়ার্স এবং দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিসের ক্লাস আমরা করি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বা দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিসই না, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এবং দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিসের সাথে সাথে তোমরা পাবে আরও অ্যাডিশনাল স্ট্যাটিক জিকে। দেন তোমরা পেয়ে যাবে ওয়ান লাইনার এমসিকিউ অন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি তোমাদের আপকামিং প্রত্যেকটা এক্সাম, যে কোনো যেটা স্টেট গভর্নমেন্টের এক্সাম হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়ে দাঁড়াবে। বিকজ উই অল নো দ্যাট কি কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এবং স্ট্যাটিক যে সাবজেক্টসগুলি আছে লাইক তোমার হিস্ট্রি হোক বা তোমার জিওগ্রাফি হোক বা তোমার পলিটি হোক বা তোমার ইকোনমিক্স হোক, যে কোনো তোমার এই বা স্ট্যাটিক জিকের পোর্শনগুলি হোক, সব কিছুই ব্যাপারগুলি কিন্তু তোমার রিলেট হয়ে থাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো একটা ইস্যুর সাথে। তো সাবজেক্ট কোরিলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিউরিং ইয়োর প্রিপারেশন। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আমাদের আজকের সেশন। এবং শুরু করার আগে তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে ভিডিওটাকে যত পারো অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করে দাও এবং যতজন তোমরা লাইভে থাকবে সবাই কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইকটা করবে এবং চ্যানেলটাকে যারা নতুন এসছো তারা সবাই অ্যাবসলিউটলি সাবস্ক্রাইবটা তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা তোমরা সবাই করবে বন্ধুরা। চলো তাহলে শুরু করছি আমাদের আজকে সেশন। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের অ্যাপ, তোমরা ডাউনলোড করে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে এবং যে কোনো কোর্স আমাদের ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসি আর রেলওয়ে, এই কটা ব্যাচ আমাদের এখনও অ্যাডমিশন চলছে। আমাদের এই কটা ব্যাচ আপকামিং জুলাই মাসের থেকে শুরু হয়ে যাবে। আমাদের বিসিএস 1.0তে একটা হিউজ সাকসেস আমরা দেখতে পেরেছি। মোর দ্যান 500 স্টুডেন্টস আর টেকিং অ্যাডমিশন। তো বন্ধুরা, এবারও তোমরা সেখানে যারা যারা ইচ্ছুক তারা তারা অ্যাডমিশন করতে পারো। 62% অফ রয়েছে বর্তমান জুন জয়েস অফার হিসাবে। ঠিক আছে, এবং Y225 এটা হচ্ছে আমার কোড। এই কোডটাতে যদি তোমরা ইউজ করো, এই তোমরা যখন পারচেস করতে যাবে adda247.com-এ, যখন তোমরা গুগলে adda247.com মেলে তোমরা যখন সার্চ করবে, তখন তোমরা সেখানে গিয়ে তুমি দেখবে, সেখানে তুমি সার্চ করবে ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসি, রেলওয়ে ইন বেঙ্গলি, এরকম সার্চ করলে তোমাদের কাছে চলে আসবে। সেখানে তুমি দেখবে ভিউ অফার বলে একটা জায়গা লাগে, ভিউ অফার বলে। সেখানে তুমি গিয়ে Y225 কোডটাকে ইউজ করলে তোমার এটাই 62 প্লাস অ্যাডিশনাল 5%, দ্যাট ইজ 67%, যেটা এখন অবধি থাকা যে কোনো অফের থেকে সব থেকে বেশি ছাড়। তো এটা তোমরা উপলব্ধি করে নিতে পারো সবাই। ঠিক আছে, চলো এতটুকু বিষয় জানিয়ে দাও আমার কর্তব্য তোমাদের। বাই নাও করবে তোমরা এখান থেকে adda247.com থেকে গুগলে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আমাদের সেশন। আমাদের মোটিভেশনাল কোর্স আজকে কি রয়েছে দেখো, যদি আমরা আমাদের মোটিভেশনাল কোর্স আজকে দেখি, আমাদের মোটিভেশনাল কোর্স রয়েছে যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তার উপরে লেখা আছে সাকসেস, এবং সেই সাকসেসটা পেতে গেলে তাকে কি কি স্টেপ পার করতে হবে, কি কি জায়গাগুলি তাকে দেখতে হবে, সেটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট অফ অল পেশেন্স, পারসিস্টেন্স, পারফরমেন্স। পেশেন্স, পেশেন্স, পারসিস্টেন্স, পারফরমেন্স যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমাকে ধৈর্য রাখতে হবে কনসিস্টেন্সলি, সেটাকে তোমার মেনটেন করে রাখতে হবে এবং তোমাকে তার উপরে ডিপেন্ড করে তোমাকে পারফরমেন্স করতে হবে। এক্সেল ইউর ওয়ার্ক, ডিটারমিনেশন, ডিসিপ্লিন, রিস্ক তোমাকে নিতেই হবে লাইফে। ইউ হ্যাভ সাচ কাইন্ড অফ অ্যাটিটিউড,
সাপোজ একটা কথা এরকম বলা হয়, যদি তুমি ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবি, তুমি একজন পুলিশ বা তুমি একজন সিভিল অফিসার বা তুমি একজন রেলওয়ের একজন সরকারি দপ্তরের একজন অফিসার হওয়ার জন্য তুমি যে চেষ্টাটা করছো, তার জন্য কিন্তু তুমি সেই যে ডিসিপ্লিনটা তোমাকে মেনটেন করতে হবে, তোমার অ্যাটিটিউডের মধ্যে কিন্তু সেই ডিসিপ্লিনটা কিন্তু শো হওয়া দরকার। তাহলেই কিন্তু তুমি ভাবতে পারো যে তুমি তোমার সাকসেসের দিকে আরেক ধাপ এগিয়ে গেছো। মানে এখানে আমি তোমাকে বলতে চাচ্ছি যে সামহাও তোমাকে একটু আইসোলেটেড হতে হবে নিজের তরফ থেকে। মানে তুমি বন্ধুরা ডাকলো আমি চলে গেলাম, আত্মীয় স্বজন ডাকলো চলে গেলাম, এর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে গেলাম, সেখানে চলে গেলাম, ঘুরতে চলে গেলাম, আড্ডা দিতে চলে গেলাম, ভাই এটা হলে কিন্তু সাকসেসটা কিন্তু তোমার তরফ থেকে কিন্তু দূরে দূরে, তুমি সাকসেসের থেকে অনেকটা দূরে কিন্তু তুমি চলে যেতে থাকবে। তোমাকে একটু আইসোলেটেড হতে হবে। একটা সময় তো তোমার বন্ধুরা তোমাকে বলবে যে তুমি বিশাল অহংকারী হয়ে গেছো, তুমি কারোর সাথে মিশছো না, আসছো না, বাট তুমি দেখবে যখন তুমি সাকসেস হবে না, তখন এক এক করে সবাই তোমার কাছে এসে দাঁড়াবে। কারণ বন্ধুরা হেল্প করতে পারবে তখন তুমি, যখন তুমি সাকসেস হবে মানুষ, তোমার বন্ধুদেরকে তুমি যথেষ্টভাবে সহায় করতে পারবে, আত্মসঙ্গে সহায় করতে পারবে। এবং হার্ডওয়ার্ক যথেষ্ট ইম্পর্টেন্ট, হার্ডওয়ার্ক এর সাথে সাথে প্লাস স্মার্ট ওয়ার্কও যথেষ্ট ইম্পর্টেন্ট বন্ধুরা। আর ফেইলার তো আমাদের পার্ট অফ লাইফ। ফেল যদি তুমি কখনো না করো, তাহলে তুমি কখনো কিন্তু এক্সপিরিয়েন্স নিতে পারবে না, এবং সেই এক্সপিরিয়েন্সটাকে তুমি কাজে কখনো পরিবর্তন করতে পারবে না। সো ফেইলার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ওয়েন ইউ বিল্ড ইউর কেরিয়ার। তো ডেফিনেটলি বন্ধুরা, যথেষ্ট একটা সুন্দর মোটিভেশনাল কোর্স তোমরা দেখতেই পারছো এখানে, খুব সুন্দর আমাদের জীবনের সাথে পার্শ্ববর্তীভাবে একসাথে পারফরমেন্স করে এই জিনিসগুলি। তো এই মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা শুরু করবো আমাদের আজকের সেশন কোয়ারেন্টাইন সেন্টার থেকে। চলো শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে হচ্ছে 20 জুন, এবং 20 জুনকে কী দিন হিসেবে সেলিব্রেট করা হয় আমরা দেখে নেব। 20 জুনকে সেলিব্রেট করা হয় নাম্বার ওয়ান ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে, ইন্টারন্যাশনালি সেলিব্রেট করা হয়। কেন সেলিব্রেট করা হয়? আজকের দিনটাতে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় দ্যাট যারা স্ট্রাগল করেছে, দ্যাট রিফিউজিস ফেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রিফিউজি কাকে বলে? ধরে নাও কোনো একটা দেশের থেকে কোনো একটা দেশের থেকে আরেক দেশে পালিয়ে গেল, যেমন রিফিউজি আমরা কাকে বলবো? যে ডিউরিং দিস বাংলাদেশ ওয়ার 1971-এ প্রচুর বাংলাদেশ থেকে জনসংখ্যা ভারতবর্ষে এসে কিন্তু স্থাপন হয়ে গেছে, এবং তারা বর্তমান ভারতবর্ষের একদমবারে জনসাধারণ বা ভারতবর্ষের নাগরিক তারা। তো এই যে তারা যে চলে এসেছিল, তারা কিন্তু একসময় কিন্তু রিফিউজি ছিল। রিফিউজি, ঠিক আছে, রিফিউজি মানে আরেকটা দেশের থেকে আরেক দেশে প্রাণের দায়ে বা খাওয়ার দায়ে বা এইসবের কারণে চলে আসা। দেখো দুই ধরনের রিফিউজি হতে পারে, দুই ধরনের মাইগ্রেন্টস হতে পারে। একটা হয় যে প্রাণের দায়ে চলে যায়, আরেকটা হয় যে নিজের ইচ্ছে করে চলে যায়। দুটো কিন্তু আলাদা মিনিং। এখানে যেটা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে প্রাণের দায়ে যারা চলে এসেছিল বিভিন্ন ওয়ারের সময় বা বিভিন্ন ধরনের খাদ্যর অভাবে, দরিদ্রতা বা প্রাণের মানে অভাবে বা প্রাণের জীবন রক্ষার জন্য চলে এসেছিল, তাদের কথা এখানে বলা হচ্ছে। সেরকম ধরনের রিফিউজিরা যারা যথেষ্ট স্ট্রাগল করেছে নিজের লাইফে ইন দ্য ওয়ার্ল্ড রিফিউজি ডে অলসো মার্কস আ কি মোমেন্ট ফর দ্য পাবলিক টু শো সাপোর্ট ফর ফ্যামিলিজ ফোর্স টু ফ্লি। মানে যারা কোনো একটা সমস্যার ফলে তারা মুভ করে, তাদেরকে সাপোর্ট করার জন্য একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়। ধরে নাও আমি ধরলাম যে নেপাল বা কোনো একটা অন্য জায়গায় কোনো একটা ভয়ানক দুর্যোগও হতে পারে, শুধুমাত্র যে যুদ্ধই হবে সেমন কোনো ম্যাটার না। দুর্যোগ হতে পারে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প হয়ে গেল বা অনেক ধরনের সমস্যা হয়ে গেল। তারা যদি ভারতবর্ষে চলে আসে, আমাদের নৈতিক কর্তব্যটা কি? আমাদের নৈতিক কর্তব্যটা হচ্ছে সেই ধরনের লোকদের পাশে দাঁড়ানো, তাদেরকে ইনসাল্ট না করা, তাদেরকে না আমি আমাদের দেশে তোমাদেরকে থাকতে দেবো না। আমরা দেখি এরকম ধরনের প্রচুর আন্দোলন দেখি যে বাইরের দেশ থেকে যারা চলে এসছে, যে রিফিউজি হিসাবে আছে, তাদেরকে আমরা অনেক সময় কি না, তারা আমাদের জায়গায় হয়তো চলে এসছে, তারা হয়তো আমাদের জায়গা অধিকার করে রাখবে। ভাই একটা কথা সেখানে বুঝতে হবে যে তারা প্রাণের দায়ে এসছে, এবং প্রাণের দায়ে যখন কেউ আসে, সবসময় নিজেকে তাকে আকুলে মানে নিজেকে নিজের কাছে তাকে টেনে নাও। দ্যাট ইজ আওয়ার প্রাইমারি রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ আওয়ার ডিউটি অ্যাজ এ হিউম্যান বিং। ঠিক আছে, তো এই দিনটা তার জন্য সেলিব্রেট করা হয়। 18 জুনকে আমরা জানি যে আজকে 20 জুন, কিন্তু 18 এবং 19 তারিখে আমরা কি দিন হিসেবে সেলিব্রেট করা হয় আমরা পড়িনি, তো গতিকে আজকে আমরা পড়ে নেব 18 জুন এবং 19 জুনকে কি দিন হিসেবে সেলিব্রেট করা হয়। দেখো 18 জুনকে সেলিব্রেট করা হয় অটিস্টিক প্রাইড ডে হিসেবে সেলিব্রেট করা হয়, এবং ইন্টারন্যাশনাল পিকনিক ডে হিসেবেও কিন্তু সেলিব্রেট করা হয় এই 18 জুন তারিখে, যেটা আমরা আজকের থেকে প্রায় একদিন আগে, মানে দুদিন আগের যে আমাদের দিনটা ছিল। তো কি হয় দেখো এই দিনে, to represent the diversity and infinite possibility, this day is for patients suffering from autism to come together with their families to caregivers, a day to promote awareness, acceptance and autonomy. দেখো এই যে অটিস্টিক যে ব্যাপারটা আছে, এটা এক ধরনের একটা ধরনের রোগ হতে পারে, ঠিক আছে, এবং সেই যারা এই অটিজম যে রোগটার থেকে যারা সাফার করছে, সেই পেশেন্টসদেরকে আমরা যাতে মানে দূরত্ব না
করে দিই, যাতে আমরা ডিসক্রিমিনেশন না করি, তাদেরকে যাতে আমরা কেয়ার দিতে পারি, তাদেরকে আমরা নিজের মতো করে, যেমন এই করোনা ভাইরাসের এখন ইস্যুস চলছে, অনেক লোক কিন্তু তোমরা দেখো কোয়ারেন্টাইন সেন্টারে আছে, এবং আমিও এখন বর্তমান কোয়ারেন্টাইন সেন্টারে আছি, বা অনেক কি আছে এখান থেকে অনেক হয়তো কি এরকম হয়ে যায় পজিটিভ হয়ে আবার রিকভারি করে ভালো সুস্থ হয়ে বাড়িতে চলে যায়, বা যারা ধরে নাও হেলথ ওয়ার্কার্সরা আছে, ফ্রন্টলাইন ব্যাটেলে যারা লড়ছে, পুলিশ অফিসাররা আছে, বিভিন্ন স্যানিটাইজার ওয়ার্কার্সরা আছে, বিভিন্ন দপ্তরের লোকেরা আছে, তাদেরকে আমরা কখনোই তুচ্ছ করা উচিত না, বিকজ তারা কাদের জন্য লড়ছে, তারা লড়ছে আমাদের সমাজটাকে ভালো করার জন্য, সমাজটাকে সুস্থ করে তোলার জন্য। তো এই সেম জিনিস অটিজম, এটা হচ্ছে এক ধরনের রোগ, যেটাকে সেলিব্রেট করা হয় 18 জুন তারিখে, ঠিক আছে, 18 জুন তারিখে। এবং 18 জুন তারিখে আরেকটা দিন হিসেবে সেলিব্রেট করা হয়, সেটা হয় ইন্টারন্যাশনাল পিকনিক ডে। ইন্টারন্যাশনাল পিকনিক ডে সেলিব্রেট করা হবে, ইন্টারন্যাশনাল পিকনিক ডে সেলিব্রেটেড অন 18 জুন এভরি ইয়ার, 18 জুন এভরি ইয়ার। দিস ইজ আ ডে টু এনজয় ইন নেচার, দিস ইজ আ ডে টু এনজয় ইন নেচার উইথ ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। পিকনিক আমরা সবাই জানি, আমরা জানুয়ারি মাসের দিকে জেনারেলি পিকনিক খাই, বাট 18 জুন তারিখ থেকে কিন্তু আমরা অনেকেই হয়তো এটা জানতাম না যে 18 জুন তারিখকে অ্যাকচুয়ালি গ্লোবালি ইন্টারন্যাশনাল পিকনিক ডে হিসেবে সেলিব্রেট করা হয়, যেদিন আমরা পুরো প্রকৃতিকে বা নেচারকে আমরা এনজয় করতে পারি। যদিও বা এই বছরটা আমাদের জন্য যথেষ্ট শাপিত একটা বছর আমরা বলতে পারি, বাট আজকের দিনটা এই 18 জুনের তারিখটাকে আমরা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানের সাথে, সবার সাথে প্রকৃতির যে এই স্নেহ, যে ভালোবাসা, সেটাকে উপভোগ করে আমরা 18 জুন তারিখটাকে কিন্তু এনজয় করতে পারি, আমাদের নেচারের বা আমাদের যে গড গিফটেড যে আমাদের একটা প্রকৃতি আছে তার মধ্যে বসে আমরা অল্প সবার সাথে সময় কাটাতে পারি। তো এই দিনটা সেলিব্রেট করা হয় 18 জুন তারিখে। নেক্সট আমরা যদি দেখি 19 জুন তারিখে কী কী দিন হিসেবে সেলিব্রেট করা হয়, 19 জুন তারিখকে সেলিব্রেট করা হয় এক ওয়ার্ল্ড সিকল সেল অ্যাওয়ারনেস ডে, সিকল সেল অ্যাওয়ারনেস ডে সেলিব্রেট করা হয়। এবং 19 জুনকে সেলিব্রেট করা আরও ওয়ার্ল্ড সান ট্রেনিং ডে, ওয়ার্ল্ড সান ট্রেনিং ডে। তো বন্ধুরা আমি এখানে আর বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, তোমরা একটু এখানে এক্সপ্লেনেশনটা পড়ে নেবে। আমরা দেখে নিলাম এক নজরে 18, 19 এবং 20 তারিখকে কী কী দিন হিসেবে সেলিব্রেট করা হয়। এবং এখানে আমি আরেকটা কথা তোমাদেরকে বলবো যে 19 তারিখ এভরি নট 19, দ্যাট ইজ এভরি স্যাটারডে আমার একটা প্ল্যানিং থাকে যে আমরা এমসিকিউ টেস্ট নেই। তোমাদের এমসিকিউ টেস্ট আমি লাস্ট ক্লাসেও নিয়েছিলাম, বাট আজকে হয়তো পসিবল হয়ে ওঠেনি, বাট আপকামিং স্যাটারডে থেকে ডেফিনেটলি ইট উইল বি পসিবল, বিকজ আই এম দেয়ার ইন হোম at that point of time, but now I am at a hotel quarantine, so it's not possible for me to give a live session with you, and so আমি আপকামিং স্যাটারডে থেকে কিন্তু ডেফিনেটলি I will give you the classes, okay? So let's move on to the next slide বন্ধুরা। চলো শুরু করছি আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার কি কি ইম্পর্টেন্ট নোটস আছে আমরা দেখে নেব আজকের এক সেশনে। ফার্স্ট অফ অল যেটা দিয়েছে দেখো, ফর্মাল জবস ইন ইন্ডিয়া ইনক্রিজড বাই 28.6% to 78.58 লাখ ইন 2019-20 ইপিএফও। কি বলেছে, ফর্মাল জবস যেটা আছে, ফর্মাল জবস লাইক অফিস ওয়ার্কার্স বা বিভিন্ন ধরনের যে ফর্মাল ওয়ার্কিংগুলো যে থাকে, সেই ফর্মাল জবসগুলি কিন্তু ইন্ডিয়াতে ইনক্রিজ হয়েছে 2019 মানে তুলনায় 2020-তে, এটা বলা হচ্ছে। যদিও বা আমরা একটা এরকম পড়েছি যে যথেষ্টভাবে এমপ্লয়মেন্ট হ্রাস পেয়েছে, এমপ্লয়মেন্ট ডিক্রিজ হয়েছে, বাট এখানে তথ্য বলছে যে 28.6% থেকে 78.50 লাখ মানে আমাদের মানে ইনক্রিজ হয়েছে ফর্মাল জবস। এটা ইপিএফও বলছে। ইপিএফও একটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ডিপার্টমেন্ট, ইপিএফওর পরীক্ষা যেটা হয় সেটা আমাদের ইউপিএসসি থেকে কন্ডাক্ট করা হয়। এবছর আছে অক্টোবর মাসের 4 তারিখে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। নেক্সট বলেছে এখানে দেখো, ইন্ডিয়া ইলেক্টেড ফর 8th টার্ম অ্যাজ নন পার্মানেন্ট মেম্বার অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল ফর 2021-22। এখানে একটা কথা স্পষ্ট দেখো, ইউনাইটেড নেশনের যে মেন যেটা অর্গানস আছে, এটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। ইউএন সিকিউরিটি কাউন্সিলে টোটাল 15 মেম্বার্স কান্ট্রি থাকে, তার মধ্যে থেকে 5টা থাকে কি পার্মানেন্ট মেম্বার। 5টা পার্মানেন্ট মেম্বার কারা, যাদের কাছে ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ার আছে কে কে আছে, ফ্রান্স আছে, চায়না আছে, ইউএসএ আছে, ব্রিটেন আছে, রাশিয়া আছে, ঠিক আছে। এরা হচ্ছে 5টা কি ভেটো পাওয়ার থাকা পার্মানেন্ট মেম্বার। এবং তার সাথে সাথে কি থাকে, তার সাথে সাথে 10খানা নন পার্মানেন্ট মেম্বার থাকে, যারা এভরি 2 ইয়ার্সের জন্য বা এভরি 1 ইয়ারের জন্য যারা কি হয়, যারা তোমার হচ্ছে নমিনেটেড হয়, ঠিক আছে, নমিনেটেড হয়। এবং এবার যেটা ইউএন সিকিউরিটি কাউন্সিলের 8th টার্ম, যেটা 8 নম্বর টার্মের যেটা পার্মানেন্ট মেম্বার, নন পার্মানেন্ট মেম্বার, সেখানে কিন্তু 5টা টোটাল দেশকে হয়তো বা নেওয়া হয়েছে, সেখানের থেকে ভারতবর্ষ কিন্তু ওয়ান অফ দ্য মেম্বার। ভারতবর্ষ কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার 2021-22 অব্দি কিন্তু থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা খবর আমাদের জন্য, ডেফিনেটলি সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হতে পেরেছে ভারতবর্ষ। আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিন্তু মেম্বার হতে চলেছে, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি গুড সাইন ফর আস অলসো, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি আমাদের 3 নম্বরে কি রয়েছে।
3 নম্বরে কি বলছে দেখো, আরবিআই প্রপোজেস নিউ রুলস ফর হাউজিং ফিনান্স কোম্পানিজ, ইনক্রিজ মিনিমাম এনওএফ টু ₹20 crore। ঠিক আছে, কি বলেছে, আরবিআই প্রপোজ করেছে নতুন রুলস হাউজিং ফিনান্স কোম্পানি যেগুলি আছে, যারা হাউস লোন দেয়, হোম লোনস যারা দেয়, তাদেরকে ইনক্রিজ করেছে মিনিমাম যেটা এনওএফ সেটা 20 crore। মানে মিনিমাম এনওএফ মানে হয়তো বা এটা একটা এমন অ্যামাউন্ট হতে পারে যেটা আমরা হয়তো জমা রাখি আরবিআই এর কাছে, তো সেটা মিনিমাম 20 crore অ্যাটলিস্ট জমা করতেই হবে আরবিআই এর কাছে, এটা অ্যাকর্ডিং টু দ্য আরবিআই নিউ রুলস টু দ্য হাউজিং ফিনান্স কর্পোরেশনস এর ক্ষেত্রে। সেবি, নেক্সট যদি আমরা কথা বলি, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যামেন্ডস সেবি সেটস রেগুলেশন 2011 টু এনহ্যান্স প্রোমোটার্স শেয়ার হোল্ডিংস। প্রোমোটার্স যারা রয়েছে তাদের শেয়ার হোল্ডিংয়ে কিছু নতুন নিয়ম চলে এসেছে সেবির তরফ থেকে, আমরা এটা পরে একবার আমরা ইন ডিটেলে আমরা পড়ে নেব। নেক্সট বলছে আইসিআইসিআই হোম ফিনান্স লঞ্চেস সরল সরল অ্যাফোর্ডেবল হাউজিং লোন স্কিম। এখন তো যেহেতু দেখো এই প্যান্ডেমিকের সিচুয়েশন, এখন প্রত্যেকটা ক্ষেত্রে লোনের অ্যামাউন্ট বা লোন নেওয়ার যে ব্যাপারটা সেটা যথেষ্ট ইজি প্রসেস হয়ে যাচ্ছে, যথেষ্ট ইজি প্রসেস হয়ে যাবে। দ্যাট ইজ এ ভেরি ট্রু ফ্যাক্ট, দ্যাট ইজ ভেরি ট্রু ফ্যাক্ট, এবং এটা ডেফিনেটলি এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট অলসো, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট অলসো, তাই না বন্ধুরা? কারণ মানুষ এই সময়ে তো মানুষের কাছে টাকা অ্যাভেলেবেল নেই। এই আমরা বিকজ আমরা জানি যে আমরা ভারতবর্ষ গত 3 থেকে 4 মাস হয়ে গেল যে আমরা তোমার হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স আমরা কি করে কাটাচ্ছি, আমরা লকডাউনে কাটাচ্ছি, তো মানুষের কাছে যথেষ্টভাবে টাকা উপলব্ধ নেই। তো ফর দ্যাট রিজন আমাদেরকে এখন একটু এই সিচুয়েশনের মাধ্যমটাকে পার করতে হবে, করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো। তো কিন্তু এই সময় যদি কেউ যদি হোম লোনস নিতে চাও, সেই ক্ষেত্রে সরল বলে আইসিআইসিআই হোম লোনসের একটা নতুন স্কিম তারা লঞ্চ করেছে। Karnataka Bank launched health insurance policy to cover COVID-19 in partnership with Universal Sampo General Insurance Company। ঠিক আছে, কর্ণাটকা ব্যাংক লঞ্চ করেছে হেলথ ইন্স্যুরেন্স পলিসি, যারা কোভিড-19 এর পেশেন্টসরা আছে, যদি ইন কেস তোমার কোভিড-19 এর ফলে তুমি বেশি সাফার করো বা তোমার যদি ডেথ হয়ে যায়, যারা পজিটিভ কেস আছে তাদের ক্ষেত্রে ইউনিভার্সাল স্যাম্পো জেনারেল ইন্স্যুরেন্সের সাথে থেকে তুমি যদি তোমার ইন্স্যুরেন্স করা থাকে, তুমি নিশ্চয়ই করে একটা ভালো অ্যামাউন্টের একটা তুমি টাকা পেতে পারো। ঠিক আছে, তো এটা পার্টনারশিপ করেছে, পার্টনারশিপ এটা এই এগ্রিমেন্টটা চলছে, কর্ণাটকা ব্যাংক লঞ্চ করেছে এটা। নেক্সট বলেছে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স পার্টনার্স উইথ ইস্ট কনসালটেন্সি সার্ভিস টু অফার আধার বেসড পেপারলেস অফলাইন কেওয়াইসি সেন্টার। টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স, টাটারও একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, পার্টনার করেছে ইস্ট কনসালটেন্সি সার্ভিসের সাথে, টু অফার করেছে আধার বেসড পেপারলেস অফলাইন কেওয়াইসি সার্ভিসেসটাকে তারা অফার করেছে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে দেখো আমরা যথেষ্ট ইনফরমেশন পেয়ে গেলাম ওয়ান লাইনার। এবার যদি আমরা আরো দেখি কি রয়েছে, দেখো নেক্সট, ব্যাংক অফ বরোদা টু ফুললি ডিজিটাইজ ল্যান্ডিং অপারেশন। ল্যান্ডিং যেটা মানে তারা যেটা টাকা লোন দিচ্ছে সেই ক্ষেত্রে পুরোপুরি তারা ডিজিটালাইজড হয়ে গেছে। ভলকান বসকিয়ার বিকাম দ্য ফার্স্ট তুর্কিশ টু বি ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট 75th ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলি। প্রেসিডেন্ট হয়েছে 75তম ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির, কে হয়েছে নতুন করে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, ভলকান বস্কির, দ্য ফার্স্ট তুর্কিশ প্রথম তুর্কিশ ব্যক্তি যিনি ইলেক্ট হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে 75th ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলিতে। নেক্সট বলেছে যে কুতাতবেক বরনভ অ্যাপয়েন্টেড অ্যাজ কিরগিজস্তানের নতুন প্রাইম মিনিস্টার, যথেষ্ট ইম্পর্টেন্ট, এটা ইন্টারন্যাশনাল লেভেলের নিউজ। কুবাতবেক বরনভ যিনি অ্যাপয়েন্ট হচ্ছেন কিরগিজস্তান নতুন প্রাইম মিনিস্টার। কিরগিজস্তান হচ্ছে একসময় ইউএসএসআর এর পার্ট ছিল, সেটা ভেঙে নতুন কান্ট্রি হিসেবে হয়েছিল। কিরগিজস্তানের নতুন প্রাইম মিনিস্টার কুবাতবেক বরনভ। নাসা সায়েন্টিস্ট অবজার্ভ বোস আইনস্টাইন কোয়ান্টাম ফিফথ স্টেট অফ ম্যাটার ইন স্পেস ফর দ্য ফার্স্ট টাইম। নাসার সায়েন্টিস্টরা অবজার্ভ করেছে বোস আইনস্টাইন কোয়ান্টাম ফিফথ স্টেট অফ ম্যাটারের ইন স্পেসে ফার্স্ট টাইমের জন্য। ফর্মার লোকসভা এমপি এবং ব্যাংকার মাধবরাও পাটিল পাসেস হবে। নেক্সট বলেছে ডেবুট নোভেল অ্যান্ড মেঘা মজুমদার দ্য ডেবুট নোভেল একটা লিখেছে অফ মেঘা মজুমদার, যেটা নাম হচ্ছে দ্য বার্নিং। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা বুকস, এই বুকগুলির নাম তোমাদের পরীক্ষায় চলে আসে, এগুলি রেগুলার বেসিসে যখন তোমরা প্র্যাকটিস করবে, রেগুলার বেসিসে যখন তোমরা ক্লাসগুলি অ্যাটেন্ড করবে, তখনই কিন্তু তোমাদের জন্য এগুলি পসিবল হয়ে উঠবে। নেক্সট বলেছে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে 2020 18 জুনে সেলিব্রেট করা হয়েছে। অস্টিস্টিক প্রাইড ডে আমরা অলরেডি বললাম। তেলেঙ্গানা গভর্নমেন্ট ইস্যু করেছে অর্ডিন্যান্স টু ডিফার পেমেন্ট অফ এমপ্লয়িজ পেনশনার্স। তেলেঙ্গানা গভর্নমেন্ট ইস্যু করেছে অর্ডিন্যান্স টু ডিফার পেমেন্ট অফ এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্সদের জন্য। কর্ণাটকা অবজার্ভ মাস্ক ডে 18 জুনে, কর্ণাটকা অবজার্ভ করেছে মাস্ক ডে, মানে এভরিওয়ান শুড মাস্ট বি ওয়্যার মাস্ক। নেক্সট বলেছে এগ্রি ডিপার্টমেন্ট অফ জেএনকে চেঞ্জ ইটস নেম অফ এগ্রিকালচারাল প্রোডাকশন অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ জেএনকে চেঞ্জ করেছে ইটস নেম টু এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট চেঞ্জ করেছে নেম। তো যথেষ্ট এখানে আমরা কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে গেলাম। তোমরা স্ক্রিনশটটা করে নিবে, এই দুটো ব্যাপারটাকে তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, চলো আমরা শুরু করব এখন আমাদের স্ট্যাটিক জিকে
ভেরি মাচ ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে ডিফেন্স ইম্পর্টেন্ট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা আমরা করব আমাদের স্ট্যাটিক জিকের পার্টে। ডিফেন্স ইম্পর্টেন্ট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। না ওয়াই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কেন করা হয়? বিকজ টু 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 অবজার্ভ দ্য পারফরমেন্স অফ দ্য আর্মি অফ দ্য ডিফেন্স ফোর্স অফ এনি পার্টিকুলার কান্ট্রি। কারণ আমরা জানি যে আমাদের দেশের যেমন ধরে নাও সেনাবাহিনীরা আছে, ভারতবর্ষের ক্ষেত্রে যদিও বা একটু আলাদা ব্যাপার, সব দেশ তো আর লড়াই করছে না, সব আর সেরকম উচ্চ লেভেলে তো যুদ্ধও হচ্ছে না। তো গতিকে আমার দেশের ডিফেন্স ফোর্সের কী ধরনের ক্যাপাবিলিটি আছে, আমার দেশের ডিফেন্স ফোর্সরা কী ধরনের ট্যাকেল করতে পারছে, বিভিন্ন ধরনের সিচুয়েশনকে কী করে হ্যান্ডেল করতে পারছে, এই ধরনের বিষয়গুলিকে অবজার্ভ করার জন্য বিভিন্ন কান্ট্রিদের মধ্যে কী হয় জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এবং তাদের মধ্যে কী হয় একটা মিলিটারি কোঅপারেশনকে যাতে তারা বৃদ্ধি করতে পারে তার জন্য কিছু জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কিন্তু কিছু পারফরমেন্স করা হয় বা কিছু প্লে করা হয়, এবং সেই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলি আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। তো আমরা দেখে নিব কি কি ইম্পর্টেন্ট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ আছে নেভি, এয়ারফোর্স এবং আর্মির ক্ষেত্রে। চলো তাহলে শুরু করছি আমাদের সেই এক্সারসাইজগুলি। ফার্স্ট অফ অল আর্মি এক্সারসাইজ কি কি আছে? ইউথ অভ্যাস। ইউথ অভ্যাস যেটা আছে সেটা কাদের মধ্যে হয়? ইন্ডো ইউএস জয়েন্ট মিলিটারি ড্রিল স্টার্ট হয়েছিল 2005 থেকে। ইউথ অভ্যাস যদি হয় তাহলে ভাববে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে। পরীক্ষাতে কিন্তু এই ধরনেরই চলে আসে যে এক প্রশ্ন চলে আসতে পারে যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে হওয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটার নাম কি? সেটা হবে ইউথ অভ্যাস। এবং আরেকটা হতে পারে যে ইউথ অভ্যাস যেটা ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে হয় জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটা হবে ইউএসএ। নেক্সট বলেছে ইন্দ্রা। তোমরা এখানে ইন্দ্রা দেখে বলতে পারছো ইন্ডিয়া এবং রাশিয়া। ইন্ডিও রাশিয়া জয়েন্ট মিলিটারি ড্রিল হচ্ছে ইন্দ্রা। হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড যেটা হয় সেটা হচ্ছে ইন্ডো চায়না জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটা এখন হয়তো পসিবলই না, বিকজ এখন তো আর জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হচ্ছে না, এখন ডাইরেক্টলি ফেস টু ফেস মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, তাই না? আমরা আমাদের 20 জন সৈন্যবাহিনীকে আমরা সোলজারকে আমরা হারিয়েছি, তো এটা আমাদের জন্য যথেষ্ট একটা দুঃখের ব্যাপার, ঠিক আছে? নেক্সট মিত্রশক্তি। মিত্রশক্তি হয় ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। শক্তি, শক্তি হয় ইন্ডো ফ্রান্স জয়েন্ট মিলিটারি ড্রিল। সূর্যকিরণ, সূর্যকিরণ হয় ইন্ডিয়া এবং নেপালের মধ্যে, আমাদের সাথে রিলেশন এরও খারাপ হতে চলেছে। নোমিডিক এলিফ্যান্ট, নোমিডিক এলিফ্যান্ট হয় ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে, মঙ্গোলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে হয় নোমিডিক এলিফ্যান্ট, ঠিক আছে? তো এই কটা হচ্ছে যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের কি আর্মি এক্সারসাইজ, মানে যারা স্থলসেনা। এয়ারফোর্সে যদি আমরা কথা বলতে চাই, এয়ারফোর্সের ক্ষেত্রে ইন্দ্রা ধনুষ রেইনবো ইন্ডিয়া এবং ইউনাইটেড কিংডম। ইন্দ্রধনুষ যদি আমরা বলি, ইন্দ্রা মানে এখানে আবার রাশিয়া ভেবে নিও না ভাই, ইন্দ্রধনুষ রেইনবো মানে হচ্ছে ইন্দ্রধনুষ মানে রেইনবো। রেইনবো এক্সারসাইজ হয় ইন্ডিয়া এবং ইউকের মধ্যে, যেটা এয়ারফোর্সের। গারুদা, গারুদা হচ্ছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। এবং আভিয়া, আভিয়া 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 ইন্দ্র হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার মধ্যে। আভিয়া ইন্দ্র যদি হয় সেটা হচ্ছে আভিয়া মানে এয়ারফোর্স, ভিয়া ইন্ডিয়া এবং রাশিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া এবং রাশিয়া, ঠিক আছে? যথেষ্ট ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নিতে পারো তোমরা এটাকে। দেখে নিচ্ছি আমরা আমাদের নেভেল এক্সারসাইজ যথেষ্ট বেশি করে হয় নেভেল এক্সারসাইজ, বিকজ নেভেল সৈন্যবাহিনীর পারফরমেন্স যথেষ্ট কম থাকে। তো নেভেল এক্সারসাইজ কি কি আছে? ফার্স্ট অফ অল তো মালাবার, মালাবার এক্সারসাইজ ইন্ডিয়া ইউএসএ 2014 থেকে হয়েছিল। মিলান, মিলান হয়েছিল কি বাইনিয়াল এক্সারসাইজ, ঠিক আছে, অফ নেভিস অফ এশিয়া, এশিয়া মহাদেশের যেগুলি মানে নেভি যে যারা আছে এশিয়া মহাদেশের কান্ট্রিগুলির মধ্যে, তাদের মধ্যে হয় বাইনিয়াল মিলান। নেক্সট হচ্ছে ইপসামার, ইপসামার হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ব্রাজিল মেরিটাইম এক্সারসাইজ। ইন্ডিয়া ব্রাজিল দেন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ঠিক আছে? তিনটা কান্ট্রির মধ্যে কি হয় আমাদের মেরিটাইম, মেরিটাইম এক্সারসাইজ আমাদের হয়, এটা হচ্ছে ইম্বাসমার। নেক্সট হচ্ছে সিমবেক্স, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ সিমবেক্স। জিমেক্স হয় জাপান ইন্ডিয়া, সহযোগ হয় ইন্ডিয়া এবং জাপানের জয়েন্ট এক্সারসাইজ অফ কোস্ট গার্ড, যারা কোস্ট গার্ড রয়েছে তাদের মধ্যে সহযোগ কাইজান, সহযোগ কাইজান। নেক্সট বলছে ভারুনা, ভারুনা হচ্ছে ইন্ডো ফ্রান্স নেভেল এক্সারসাইজ। নেক্সট হচ্ছে দোস্তি, এটা হচ্ছে trilateral exercise of India, Maldives of Sri Lanka, started in 1991 between India and Maldives. In 2012 Sri Lanka become the part of it, তার মানে দোস্তিতে মালদ্বীপ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা তিনটে বর্তমান পার্টিসিপেন্টস রয়েছে। কর্পেট, কর্পেট হচ্ছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া কোঅর্ডিনেটেড প্যাট্রোল। অস্ট্রিডেক্স, এটা হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, ঠিক আছে? এক্সারসাইজ। নেক্সট হচ্ছে কোনকান, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়ান নেভি রয়্যাল নেভি অফ ব্রিটেন। কোনকান, কোনকান হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা কষ্টের নাম আছে। নাসিন আল বাসির ইন্ডিয়া এবং ওমানের মধ্যে হয় এটা। সিলনেক্স, স্লিনেক্স হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয় নেভেল এক্সারসাইজ, ঠিক আছে? যথেষ্ট ইম্পর্টেন্ট এই কটা নেভেল এক্সারসাইজ আমাদের জন্য। পরীক্ষায় কিন্তু তোমাদেরকে আমি যেভাবে প্রথমেই বলে দিলাম যে কী ধরনের প্রশ্ন হতে পারে, সেই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের আসবেই আসবে। একটা থেকে দুটো প্রশ্ন তো যে কোনো পরীক্ষায় এর থেকে থেকেই যায়, তো ভালো করে এটাকে রিভিশন করবে। চলো তাহলে স্ক্রিনশট করে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিকঠাক। চলো একটু সবাই জল খেয়ে নেবে, সবাই স্ক্রিনশট করে নাও। আমি একটু জল খেয়ে নিলাম। এবার আমরা শুরু করব আমাদের
এমসিকিউ সেশন আজকের আমাদের প্রথম এমসিকিউটা কি রয়েছে, ইন্ডিয়াস ফার্স্ট ন্যাচারাল গ্যাস ট্রেন্ডিং প্ল্যাটফর্ম ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ ওয়াজ লঞ্চ বাই ধর্মেন্দ্র প্রধান, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ আইজিএস, মানে ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ যাকে বলেছি আমরা, ভারতের ফার্স্ট একমো যেটা প্রাকৃতিক গ্যাস বাণিজ্য প্ল্যাটফর্ম, প্রাকৃতিক গ্যাস যেটা রয়েছে বাণিজ্য প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ, সম্প্রতি ধর্মেন্দ্র প্রধান কৃতিত্ব চালু করেছিল। আইজিএক্স এর দপ্তরটি কোন জায়গায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? এর হেডকোয়ার্টার অফ আইজিএক্স ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ, এর সঠিক উত্তর কি? মুম্বাই, পুনে, ব্যাঙ্গালুরু, নিউ দিল্লি। এর সঠিক উত্তর তোমরা যারা যারা ভিডিওটা রেকর্ডেড দেখছো তাদেরকে বলবো একটু পোজ করে নিয়ে ভিডিওটা উত্তর করার চেষ্টা করো এই কোশ্চেনটা, এন্ড দেন আমি তো তোমাদেরকে উত্তর বলেই দিব, যেমন আমি এটার উত্তর বলে দিলাম, দ্য রাইট অ্যান্সার উইল বি নিউ দিল্লি, এবং তোমাদেরকে এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমরা একবার ডেফিনেটলি এক্সপ্লেনেশনটা দেখে নেবে সবাই, ঠিক আছে? চলো আমরা দেখে নিচ্ছি আমাদের 2 নম্বর, ইপিএফও হ্যাজ লঞ্চড মাল্টি লোকেশন ক্লেম সেটেলমেন্ট ফ্যাসিলিটি রিসেন্টলি, দ্য ইপিএফও ফাংশন আন্ডার হুইচ মিনিস্ট্রি, কোন মিনিস্ট্রি আন্ডারে ইপিএফও ফাংশনস করছে? ইপিএফও সম্প্রতি মাল্টি লোকেশনের দাবি বন্দোবস্ত সুবিধা চালু করেছে, ইপিএফওর কোন মন্ত্রীর অধীনে রয়েছে? ইপিএফও আমি যেটা তোমাদেরকে বললাম ইউপিএসসি এর এক্সাম কন্ডাক্ট করে, এবং এবছরও কিন্তু ইউপিএসসি এর পরীক্ষা ডেফিনেটলি কন্ডাক্ট করবে। তো ইপিএফও কন্ডাক্ট করা যে ইপিএফওর যে হেডকোয়ার্টার বা এর কোন মন্ত্রিত্বের অধীনে রয়েছে, কোন মিনিস্ট্রি আন্ডারে রয়েছে? দেখে নিব সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে দ্যাট ইজ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নাম্বার 2, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে তোমাদের অপশন দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, একটু ডেফিনেটলি পড়ে নেবে। 3 নম্বর প্রশ্ন আমাদের, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস যাকে আমরা বলি সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম, সিবিআইসি, ঠিক আছে, সিবিআইসি ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম লঞ্চ করেছে ই অফিস অ্যাপ্লিকেশন ডেভেলপ বাই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি রিসেন্টলি, সিবিআইসি ফাংশনস আন্ডার হুইচ ডিপার্টমেন্ট অফ ফিনান্স মিনিস্ট্রি, কোন ডিপার্টমেন্টের আন্ডারে ফিনান্স মিনিস্ট্রিতে কাজ করে? কেন্দ্রীয় পক্ষের কর ও শুল্কের বোর্ড সম্প্রতি জাতীয় তথ্যবিজ্ঞান এনআইসির দ্বারা নির্মিত ই অফিস অ্যাপ্লিকেশন চালু করেছে, সিবিআইসির কোন মন্ত্রিত্বের বা কোন মিনিস্ট্রির অধীনে কাজ করছে বা কোন মিনিস্ট্রির অধীনে রয়েছে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। সঠিক উত্তর কি হবে? দেখে নিব, সঠিক উত্তর হবে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। চলো 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নিব আজকে আমাদের, হুইচ স্টেট এন্ড ইউটি হ্যাজ সাইন্ড 12 MOU রিসেন্টলি টু অ্যাট্রাক্ট দ্য ইনভেস্টমেন্ট অর্থ রুপিস 16,030 কোটি, 16,030 কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করতে কোন রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল সম্প্রতি 12টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? গুজরাট, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর কি হবে দেখে নিচ্ছি, সঠিক উত্তর হবে অ্যাবসলিউটলি মহারাষ্ট্র। তারা কি করেছে? 12টা মেমোরেন্ডাম সাইন করেছে আন্ডারস্ট্যান্ডিং, যারা তাদের 12খানা ডোমেস্টিক অ্যান্ড ফরেন কোম্পানিজ আর ফর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থ রুপিস 16,030 কোর্সেস, ইট ইজ এ পার্ট অফ ম্যাগনেটিক মহারাষ্ট্র 2.0 ইনিশিয়েটিভের মধ্যে পড়ছে বন্ধুরা, ঠিক আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা যদি দেখতে পারি এই জিনিসটা, তাহলে সঠিক উত্তর হবে কি মহারাষ্ট্র উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখে নিন আমাদের 5 নম্বর প্রশ্ন আজকে, কোন শিল্প জমির প্রাপ্যতা নিশ্চিত করতে সমতল কারখানা মডেল গ্রহণ করেছেন? কি বলছে? গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর। কোন বলেছে? হুইচ স্টেট হ্যাজ অ্যাডপ্টেড ফ্ল্যাটেড ফ্যাক্টরি মডেল টু এনশিওর দ্য অ্যাভেলেবিলিটি অফ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, তাকে আমরা কি বলি? ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলি অনেক সময়, মাটির ভাগ দিচ্ছে। তো কে কারা? গুজরাট, তামিলনাড়ু, ইউপি, জম্মু অ্যান্ড কাশ্মীর। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তর যদি আমরা দেখি নিই, সঠিক উত্তর হবে অ্যাবসলিউটলি দ্যাট ইজ ইউপি, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেটা দিয়েছে, ঠিক আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং এই ছিল আমাদের আজকের 5খানা এমসিকিউ, যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তো যথেষ্ট ইম্পর্টেন্ট বন্ধুরা। দেখো এরকম অনেক জিনিস আছে হয়তো তোমরা হয়তো নিজের থেকে হয়তো পড়ছো বা জানছো, বাট এই যে ক্লাসেসগুলি যে রেগুলার তোমাদের করানো হচ্ছে, এই ক্লাসেসগুলিতে তোমরা যে রিভিশনটা করছো, এই জিনিসটা পুরোপুরিভাবে তোমাদের কিন্তু মাইন্ডে বসে যাবে, কারণ এখানে তুমি অডিও এবং ভিডিও বা ভিজুয়াল তুমি দুটোই দেখতে পাচ্ছ, এবং সেই জিনিসটা আমাদের ব্রেনে সব থেকে বেশি প্রভাব ফেলায়, ঠিক আছে। চলো তাহলে আমরা আজকে এতটুকু অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে যত বড় সবাই শেয়ার করবে, সবাই লাইক করবে, অবশ্যই লাইক করবে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবাই শেয়ার করে দিও। এবং তোমাদেরকে আমার দুটো ইনফরমেশন জানিয়ে রাখা যথেষ্ট দরকার, সেটা হচ্ছে তোমাকে প্রথমেই বলেছি WBCS এর 2.0 কোর্স, যেটা তোমরা এটাকে বাই করতে পারো Y225 কোড ইউজ করলে, হাইয়েস্ট যেটা বর্তমান ডিসকাউন্ট দ্যাট ইজ 67%, অন্য কোনো কোডে তোমরা পাবে না, সেই অফটা কিন্তু তোমরা এখানে তোমরা পেয়ে যাচ্ছ Y225 কোডে। 28 জুলাই থেকে শুরু হবে আমাদের এই ব্যাচ, এবং আমাদের 21শে জুলাই থেকে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। এই
পরীক্ষাগুলি কিন্তু তোমার প্রিপারেশন নিলে মোটামুটি আমি মনে করি তোমার আপকামিং যে কোনো পরীক্ষা পুলিশ রিলেটেড তোমার সব কভার এখানে হয়ে যাবে। যেটা শুরু করতে চলেছি আমরা 21শে জুলাই থেকে, সেটাও কিন্তু যদি আমরা দেখি Y225 কিন্তু কোডটা তুমি ইউজ করলে তুমি হাইয়েস্ট 67% তুমি কিন্তু অফ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া আমাদের দরকার, কারণ বিকজ কোচিং সেন্টারে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ফেলে কিন্তু আমরা দেখেছি যথেষ্ট একটা মনোপলি মার্কেট ক্রিয়েট ছিল, বাট যেটা এখন হয়তো অনলাইনের ফলে তোমাদেরকে এত টাকা ভরতে হচ্ছে না। হ্যাঁ, কিছুটা ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন এখানে দেবো যে বাড়িতে ইন্টারনেটের ব্যবস্থাটা খুব স্ট্রং রাখো, কারণ আমাদের কোচিং নিতে গেলে লক্ষ লক্ষ টাকা আগে দিতে হতো। পশ্চিমবাংলার বুকে এরকমও অনেক ইনস্টিটিউট ছিল, কিন্তু এখন তো সেটা দিতে হচ্ছে না। তো ওদিকে এখন ইন্টারনেটের অ্যাসেসটা যেটা আছে সেটাকে অল্প স্ট্রং রাখো, অ্যান্ড দেন তুমি যথেষ্টভাবে উপলব্ধি করতে পারো বাড়িতে বসে যথেষ্ট কম টাকায় যে কোনো কোর্স। ঠিক আছে, ওকে। আমাদের দা হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিসটা আমরা আজকে দেখবো। আজকে যদিও বা শনিবার, যথেষ্ট ইম্পর্টেন্ট যে নিউজ বিশাল আছে সেমন কোনো ব্যাপার নেই, বাট আমরা রিভিউ করে নেবো একবার। চলো, ফার্স্ট অফ অল তো বলেছে যে নো আউটসাইডার্স অন ইন্ডিয়ান টেরিটরি বাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে এটা। নো বর্ডার পোস্ট ওয়াজ অকুপাইড, মোদী টেলস অল পার্টি মিট। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যখনও আমাদের দেশে কোনো ধরনের ইমার্জেন্সি কাইন্ড অফ সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, লাইক ওয়ার লাইক পলিসি, তখন কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু কি করে, অল পার্টি মিট বা যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে অল পার্টি মিট কিন্তু ডাকে। এবং এই ক্ষেত্রেও কিন্তু ডাকা হয়েছিল অল পার্টি মিট, যেখানে প্রত্যেকটা রাজ্য সরকার কিন্তু একটা তোমার হচ্ছে অ্যাসুরেন্স দিয়েছে যে তোমার পলিটিক্যাল পার্টি যারা আছে তারা এক্সপ্রেসিং সাপোর্ট টু দ্য কান্ট্রি অ্যান্ড দ্য আর্ম ফোর্সেস অ্যান্ড প্রাইম মিনিস্টার মোদিস গভর্নমেন্ট অন টেকিং দ্য সিচুয়েশন অ্যাট লিস্ট লাদাখ বর্ডার। এটা কিন্তু সবাই কিন্তু সামর্থ্য জানিয়েছে সরকারকে এই ক্ষেত্রে। এই ব্যাপারগুলি দেখলে আমাদের যথেষ্ট ভালো লাগে। ঠিক আছে, এবং এখানে যে আমাদের যে গালওয়ান, যেটা আমাদের যেটা লাদাখের যে গালওয়ান প্রভিন্সটা, ঠিক আছে, গালওয়ান প্রভিন্সে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, যার পরের থেকে ভারতবর্ষ এবং চায়নার মধ্যে একটা সম্পর্ক তো একটা গরম ভাব তো হয়েই আছে, এবং ভারতবর্ষের লোকের মধ্যে, ভারতবর্ষের জনসাধারণের মধ্যে কিন্তু একটা রাগমূলক একটা ভাব কিন্তু উভরে পড়ছে। ঠিক আছে, তো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। নো আউটসাইডার্স অন ইন্ডিয়ান টেরিটরি, এটা বলেছে অল পার্টি মিটে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং এক্সপ্রেসিং জানতে পেরেছে প্রত্যেকজনের কাছ থেকে যে সবাই, এভরি পলিটিক্যাল পার্টি অ্যান্ড এভরি স্টেট গভর্নমেন্ট উইল উইথ অল রেসপেক্ট, কি তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পাশে এই মুহূর্তে সবসময় অলরেডি আছে, এটা বলা হয়েছে। আমরা দেখেছি যে অলরেডি করোনার ক্ষেত্রেও কিন্তু এরকম অল পার্টি মিট হয়েছিল এক দুবার। এবার আমরা যদি দেখে নিই পদ্মশ্রী অ্যাওয়ার্ডি কি বিদ্যাবেন পাসেস অ্যাওয়ে। পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ছিল বিদ্যাবেন। বিদ্যাবেন একজন সোশ্যাল ওয়ার্কার ছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ছিল বিদ্যাবেন। তিনি পাস হয়েছেন অ্যাট দ্য এজ অফ 98। ঠিক আছে, এবং তিনি যে নন অফিসিয়াল হেড ছিলেন দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের 1970-তে, অ্যান্ড অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ারের তিনি মানে প্রেসিডেন্ট ছিলেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ার। ঠিক আছে, 1976 থেকে 79, অ্যান্ড দেন ফ্রম 1985 টু 1994 যথেষ্ট ভারতবর্ষের জন্য কাজ করে গেছেন তিনি। রিসেন্টলি ডেথ হয়েছেন তো বিদ্যাবেন। তো এটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করে দিতেই পারে যে ইনি কে ছিলেন, তো তার জন্য এটা ইম্পর্টেন্ট এই ধরনের নিউজগুলিও। স্যাটেলাইট ইমেজ সাজেস্ট ইনক্রিজ চাইনিজ অ্যাক্টিভিটি অন বর্ডার বিফোর ক্ল্যাশ। স্যাটেলাইট ইমেজ একটা কথা এখানে বলছে যে যখনই আমাদের গালওয়ান ভ্যালিতে যেটা আমাদের ক্ল্যাশ হয়েছিল, তার আগে চাইনিজ সোলজারদের অ্যাক্টিভিটি যথেষ্ট বেশি বেড়ে গেছিলো, এটা স্যাটেলাইট ইমেজ এখানে বলছে। তো তোমরা এই বিষয়টা একটু পড়ে নিতে পারো, তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং, যদিও বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট যে ইম্পর্টেন্ট সেটা আমি কখনোই বলবো না, বাট হ্যাঁ, ইন্ডিয়া চায়না রিলেশনশিপের ব্যাপারটা তোমাদের কাছে আরেকটু বেশি স্পষ্ট হয়ে যাবে এই জিনিসটা পড়লে। রাশিয়া বিগেন্স ডিসক্রেট মুভস টু ডিফিউজ ইন্ডিয়া চায়না টেনশন। এটা তো যথেষ্ট। মস্কো দ্য হাই স্টেক ইন দ্য আর্লি রিজলিউশন অফ বর্ডার ইস্যু। দেখো, একটা কথা মনে রাখবে যে রাশিয়া ইজ অল ওয়েদার ফ্রেন্ড অফ ইন্ডিয়া। যতই সে চায়নার সাথে অল্প মিশে কথা বলুক না কেন, বা যা কোনো কিছু সিচুয়েশন আসুক না কেন, রাশিয়া ইজ বাউন্ড টু হেল্প ইন্ডিয়া, বিকজ রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে এটাই চুক্তি ছিল। এবং যার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষ 1971-এ ওয়ারের সময় যখন আমেরিকা আমাদের উপরে অ্যাটাক করতে এসেছিল, সেই সময় কিন্তু রাশিয়া কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করেছিল এবং আমেরিকার সাবমেরিনকে কিন্তু ঘুরিয়ে পাঠিয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকেই। তো রাশিয়া এবারেও কিছু একটা ইনিশিয়েটিভ নিচ্ছে ইন্ডিয়া চায়নার মধ্যে যে হাই টেনশনটা হয়েছে সেটাকে দূর করার ক্ষেত্রে কিছু অল্প কিন্তু যে ব্যবস্থাটা সেটা নেওয়ার জন্য কিন্তু রাশিয়া কিন্তু অতপ্রতভাবে চেষ্টা করছে। তো এই বিষয়টাই এখানে বলা হয়েছে খোলাখুলিভাবে। ঠিক আছে, যে রাশিয়ার হাই কমিশনার তারা কি চিন্তা ভাবনা করছে, তারা ইন্ডিয়ার যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে ইন্ডিয়ার যে ফরেন অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এবং চাইনিজ স্টেট কাউন্সিলের সাথে তারা অলরেডি কথা বলেছে। তো সব বিষয় নিয়ে এখানে রাশিয়া কিন্তু ইন্টারফেয়ার করছে এবং রাশিয়া চেষ্টা করছে যে এই প্রবলেমটা যে বর্ডার ইস্যুটাতে সলভ করা যেতে পারে, যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। নাও চায়না এমব্রেসড বাংলাদেশ। দেখো, আমরা যা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে নাইবারিং যে কান্ট্রিগুলি
কান্ট্রিগুলি আছে, চায়না কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সেই প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু, আমি যদিও বা এখানে একটা থুলমুল ভারতের ম্যাপ একটা তোমাদের জন্য আমি বানালাম, জানি না আমি কেমন হয়েছে এই ম্যাপটা, ঠিক আছে, বাট আশা করি ঠিকঠাক হয়েছে। তাও তথাপি চায়না কিন্তু আস্তে আস্তে করে কি করছে, চায়না আস্তে আস্তে করে এদিকে পাকিস্তান হচ্ছে এখন চায়নার ইনফ্লুয়েন্সে, এখানে নেপাল হচ্ছে এখন চায়নার ইনফ্লুয়েন্সে, এখানে বাকি এখানটা তো চায়না নিজেই ইনফ্লুয়েন্স করে রেখেছে, এখানে রয়েছে আমাদের বাংলাদেশ, এখানেও চায়না ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, এখানে আছে আমাদের ভুটান যেখানে চায়না ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, এখানে হচ্ছে আমাদের নেপাল, এখানে হচ্ছে আমাদের মায়ানমার যেটা চায়না কিছুটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা কিন্তু করবে ডেফিনেটলি, ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, এখানেও চায়না ইনফ্লুয়েন্স করার চেষ্টা কখনো কখনো করে থাকে, মালদ্বীপস আছে এখানে আমাদের, ঠিক আছে। তো দেখো চায়না কিন্তু আলটিমেটলি আমাদের যে ফ্রেন্ডলি যে কান্ট্রিগুলি, নাইবারিং কান্ট্রি, তাদেরকে কিন্তু পিছন দিয়ে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু নিজের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এবার কি হয়েছে দেখো, চায়না এমব্রেস মানে চায়নার যে ট্যারিফ পলিসির যে লিস্ট, সেখান থেকে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে 97% যে এক্সপোর্ট বাংলাদেশ যেটা করে চায়নাতে, তার ক্ষেত্রে ট্যারিফ এক্সপেনশন করেছে, মানে ট্যারিফটাকে কিন্তু সরিয়ে নিয়েছে, মানে ট্যাক্সের ক্ষেত্রে যথেষ্ট রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে বাংলাদেশকে, যে তুমি এসো এবং তুমি আমাদের দেশে সাথে তুমি ব্যবসা করো, তোমার সেরকম ধরনের যথেষ্ট পরিমাণে তোমাকে ট্যারিফ বা যেটা ট্যাক্স সেটা ভরতে হবে না, যার ফলে বাংলাদেশ যথেষ্ট হ্যাপি, বিকজ বাংলাদেশ চায়নাতে ভাবছে একটা যথেষ্ট হিউজ একটা মার্কেট পাবে, স্পেশালি লেদার প্রোডাক্টের ক্ষেত্রে। বাংলাদেশ জেনারেলি যে বিজনেসগুলি করে ফিশারি এবং লেদার প্রোডাক্টসের ক্ষেত্রে, ঠিক আছে, উড বি এক্সেমটেড ফ্রম দ্য চাইনিজ ট্যারিফ, এই জিনিসগুলি কিন্তু চাইনিজ ট্যারিফ বা ট্যাক্সের থেকে বাইরে বাইরে সরিয়ে রেখেছে চায়না বাংলাদেশের এই প্রোডাক্টগুলি। তো বাংলাদেশকে আলটিমেটলি একটাই ব্যাপার যে বাংলাদেশের উপরে আবার ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা চলছে, তো এই বিষয়টাই এখানে ক্লিয়ার হয়ে গেছে স্পষ্টভাবে, তাই না? তো এই বিষয়গুলি কিন্তু আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট যথেষ্ট কনসার্নডে রেখেছে এবং যথেষ্টভাবে সবাইকে একসাথে করে নিয়ে আগের মতো একটা সম্পর্ক বানিয়ে নেওয়া দরকার, এটা আমি মনে করি। বাকি তোমরা একটু পড়ে নিলে এখানে সবাই বুঝতে পারবে, ঠিক আছে। তো এটা ইন্ডিয়া বাংলাদেশের রিলেশনের ব্যাপারটা এখানে বলা হয়েছে। এডিটোরিয়ালের পার্টে কি সেমন কিছু ব্যাপার নেই। দ্য গ্রোস অ্যাবিউজ অফ মণিপুর ম্যান্ডেট, মণিপুরে যে রিসেন্টলি যে সরকার নিয়ে যেটা টেনশন, মণিপুরের যে সিএম বীরেন সিং একজন প্রিভিয়াস ফুটবল প্লেয়ার ছিল, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে যে নিচে দেওয়া চারখানা সিএম এর মধ্যে থেকে কে একজন ফুটবল প্লেয়ার ছিলেন, বীরেন সিং কিন্তু একজন ফুটবল প্লেয়ার ছিলেন, যে বর্তমান মণিপুরের কিন্তু সিএম। তো মণিপুরের বিষয় নিয়ে এখানে একটু কথা বলেছে, এটা তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে, টেনশন বা বিভিন্ন পলিটিক্যাল ইস্যুসগুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা যথেষ্ট ইম্পর্টেন্ট কিছু আমরা এডিটোরিয়াল এবং দ্য হিন্দু নিউজ অ্যানালাইসিসগুলো আমরা দেখে নিলাম। তো বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ, আমার সাথে তোমরা এতটা সময় কোঅপারেট করলে। আমরা আগন্তুক সেশনগুলিতে যথেষ্ট ইমপ্রুভমেন্ট এবং যথেষ্ট আরও ইনফরমেশনের সাথে আমরা ক্লাসগুলি করার চেষ্টা করব। তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই এবং ডেফিনেটলি উই উইল বি সাকসেস, এবং এই সাকসেসের মন্ত্র নিয়ে আমরা কিন্তু আজকের সেশনটাকে আমরা শেষ করব। বন্ধুরা তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করবে, সবাই শেয়ার করবে। এইখানে দেখবে 3টে ডট আছে, সেখানে তুমি গেলে ক্লিক করলে সেখানে শেয়ার অপশন পাবে, সেখানে থেকে শেয়ার করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, নিজের ফেসবুক পেজে ডোন্ট ফিল শাই টু শেয়ার উইথ এভরিওয়ান। তুমি প্রিপারেশন নিচ্ছ, তুমি শেয়ার করতেই পারো এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই ক্লাসে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুরা। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা লাইভ সেশনে পেড ব্যাচে আমাদের ইম্পার্টাসে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, অ্যান্ড স্টে সেফ, স্টে হোম, অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, ডিমোটিভেট হবে না। কখনো কোনো সমস্যা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল WBCS উইথ গৌতম স্যার, GAUTAM গৌতম স্যার বলে, তোমরা সেখানে যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা সবাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে চ্যানেলটাকে বা টেলিগ্রাম যে অ্যাপটা সেটাকে ডাউনলোড করে নিয়ে সে আমার গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমাদের কথা বলার টাইমিং হচ্ছে দুপুর 12টার থেকে 1টা এবং রাত্রি 10টার থেকে 11টা, এর মধ্যে তুমি যে কোনো কোয়ারিজ, যে কোনো কোয়েশ্চেন তুমি সেখানে শেয়ার করতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।